আসসালামু আলাইকুম। এটেন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি অনামিকা হাসান পুনম। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। কুড়িগ্রামের নাগেশ্বরীতে দুপক্ষের সংঘর্ষে ৩ জন নিহত, আদালতে হাজিরা দিয়ে ফেরার সময় খুলনায় সন্ত্রাসীদের গুলিতে 2 জনের মৃত্যু। কথা বলতে পারছেন খালেদা জিয়া, দেয়া হচ্ছে তরল খাবার, তবে শঙ্কা কাটেনি। নিষেধাজ্ঞা উপেক্ষা করে হাসপাতালের সামনে কর্মীদের ভিড়। শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধ মামলার রায় ঘিরে আদালত অবমাননা, বিএনপি নেতা ফজলুকে ট্রাইব্যুনালে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ। এবং ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালাতে যাচ্ছে যুক্তরাষ্ট্র, আকাশসীমা বন্ধ করার ঘোষণা ট্রাম্পের, মোকাবেলার হুঁশিয়ারি মাদুরোর। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। কুড়িগ্রামের নাগেশ্বরীতে জমি নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে অন্তত 3 জন নিহত হয়েছেন। দুপুরে উপজেলা সন্তোষপুর ইউনিয়নে এই সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, নিহতদের মধ্যে এক নারীও রয়েছেন, তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি। এই ঘটনায় একজন গুরুতর সহ বেশ কয়েকজন আহত হয়েছেন। এদিকে খুলনায় আদালতের সামনে প্রকাশ্যে 2 জনকে গুলি করে ও কুপিয়ে হত্যা করে পালিয়েছে দুর্বৃত্তরা। দুপুর 12:30টার দিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, মহানগর ও দায়রা জজ আদালতে একটি অস্ত্র মামলায় হাজিরা দিতে আসেন রূপসার বাগমারা এলাকার রাজন ও হাসিব। হাজিরা শেষে বের হয়ে যাওয়ার সময় বেশ কয়েকজন তাদের উপর গুলি চালায় ও চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসকরা তাকে তাদের মৃত বলে ঘোষণা করেন। বিএনপি চেয়ারপারসন ও 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনো অপরিবর্তিত। গত বুধবার থেকে প্রায় সারা শব্দহীন ছিলেন তিনি। শনিবার সকালে বেগম জিয়া সামান্য কথা বলেছেন, তবে বর্তমান অবস্থা থেকে একটু উন্নতি না হওয়া পর্যন্ত শঙ্কা কাটছে না বলে জানিয়েছেন চিকিৎসকরা। বিশেষ করে কিডনির কার্যকারিতা মারাত্মকভাবে কমে যাওয়ায় তাকে টানা 4 দিন ডায়ালাইসিস দিতে হয়েছে। চিকিৎসকরা পরিস্থিতিকে এখনো গুরুতর হিসেবে দেখছেন এবং আগামী কয়েকটি দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে তার শরীরে ওষুধ কার্যকর হচ্ছে এবং গত রাতে তাকে তরল খাবার দেওয়া হয়েছে। খালেদা জিয়ার চিকিৎসার জন্য দেশের বিশেষজ্ঞ চিকিৎসক আমেরিকার জনস হপকিন্স হাসপাতাল ও লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে। শারীরিক অবস্থা স্থিতিশীল হলেই উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। আগামী 2-1 দিন খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করবেন চিকিৎসকরা। সম্ভব হলে তাকে লন্ডন ক্লিনিকে নেওয়া হবে, না পারলে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল বিবেচনা করা হবে। এদিকে দলে নিষেধাজ্ঞা উপেক্ষা করে আজও এভারকেয়ার হাসপাতালের সামনে ভিড় করছেন বিএনপির উৎসুক নেতা কর্মীরা। গণতন্ত্রের জন্য, দেশের জন্য, স্বাধীনতার জন্য, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য এই নেত্রী যে অপরিসীম ত্যাগ স্বীকার করেছেন সেটা সর্বজন বিদিত। আজকে উনি যে অবস্থায় রয়েছেন সেখানে আমরা শুধু মানুষের কাছে দোয়া চাই, আল্লাহ যেন ওকে সুস্থ করে পরিপূর্ণ নিয়ামত সুস্থতার দান করে আমাদের ফিরিয়ে দেন। এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন আমাদের সহকর্মী ইমদাদুল্লাহ বাবু। সবশেষ জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। ইমদাদ, চিকিৎসকরা খালেদা জিয়ার সবশেষ শারীরিক অবস্থা সম্পর্কে কি বলছেন? পুনম, এখনো খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা সেটি স্থিতিশীল রয়েছে। গত রাতে তিনি তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর যে স্ত্রী রয়েছেন শামিলা রহমান, তার সাথে তিনি কথা বলেছিলেন এবং পানি খেতে চেয়েছিলেন। তারপর থেকে তাকে কিছুটা তরল জাতীয় খাবার দেয়া হচ্ছে এবং এই হাসপাতালের বাইরে আপনি দেখতে পাচ্ছেন যে আমরা সবাই দাঁড়িয়ে আছি, গণমাধ্যম কর্মীরা দাঁড়িয়ে আছি খালেদা জিয়ার
শারীরিক অবস্থার সর্বশেষ পরিস্থিতি জানার বারবার চেষ্টা করছি। এখন পর্যন্ত অফিসিয়ালি অর্থাৎ অফিসিয়ালি কোনো রকমের তথ্য কিংবা কোনো রকমের আপডেট কিন্তু তার চিকিৎসকরা আমাদেরকে জানাননি। তার চিকিৎসা টিমের কেউ কিন্তু আমাদেরকে এসব বিষয়ে কিছুই জানাননি এবং বলেননি। তারপরেও আমরা বিভিন্ন সমর্থিত অসমর্থিত সূত্রে যেগুলো শুনতে পাচ্ছি যে তার অবস্থা এখনও স্থিতিশীল রয়েছে এবং তিনি আগের চাইতে বলা চলে যে কিছুটা ভালো আছেন। যেটি হচ্ছে যে তার যে বয়স ৮০ বছর বয়স, এই বয়সে তার যে চিকিৎসার বিষয়টি রয়েছে সেই চিকিৎসার বিষয়ে শরীর কিন্তু অনেক ক্ষেত্রে অনেক রকমের ঔষধ, অনেক রকমের যে চিকিৎসা ব্যবস্থাগুলো আছে সেগুলো কিন্তু গ্রহণ করে না। তবে আশার কথা হচ্ছে বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে তার শরীর কিন্তু যে চিকিৎসাটি দেওয়া হচ্ছে, যেসব ওষুধ প্রয়োগ করা হচ্ছে, এইসব ওষুধ কিন্তু তার শরীর গ্রহণ করছে এবং এতে তার অবস্থা আগের চাইতে কিছুটা উন্নতির দিকে যাচ্ছে, এমনটি ভিতর থেকে আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন লোকজনের কাছ থেকে এবং ভিতরে যে সূত্রগুলো রয়েছে তারা আমাদেরকে এমনটি জানাচ্ছে। তো এখন আশা করা হচ্ছে যে তার শারীরিক অবস্থা যদি আরও কিছুটা স্থিতিশীল হয় সেক্ষেত্রে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেওয়া হতে পারে। তবে কোন দেশে নেওয়া হবে সে বিষয়ে এখনও সুনিশ্চিত কোনো কিছু জানা যায়নি। যেহেতু উনি আগে লন্ডন ক্লিনিকে চিকিৎসা নিয়েছিলেন, সেই ক্লিনিকে কিন্তু তার সব রেফারেন্সগুলো রয়েছে, তার কাগজপত্রগুলো রয়েছে এবং সেখানে নিলে তাকে চিকিৎসাটা কথা সহজ হতে পারে, এমনটি আমরা শুনতে পাচ্ছি। তবে যদি সেখানে কোনো সমস্যা হয়, যদি এয়ার অ্যাম্বুলেন্সের কোনো সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথেও নেওয়া হতে পারে, এমনটি একটি সমর্থিত সূত্রে আমরা শুনতে পাচ্ছি। তো যেটি হচ্ছে যে এখন পর্যন্ত যেহেতু তার কাছ থেকে কাউকে যেতে দেওয়া হচ্ছে না, শুধুমাত্র চিকিৎসা দলের যে সদস্যরা রয়েছেন, তার যে চিকিৎসক রয়েছেন, বিএনপি স্থায়ী কমিটির সদস্য রয়েছেন ডক্টর এজেডএম জাহিদ হোসেন, তিনিই একমাত্র সেখানে আছেন এবং তার চিকিৎসার যে সার্বিক বিষয়গুলো আছে তিনি দেখভাল করছেন। শুধু তাই নয়, বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিশ্চিত করতে এবং তার সুচিকিৎসা নিশ্চিত করতে কিন্তু দেশি বিদেশি যে চিকিৎসকরা রয়েছেন তাদের একটি প্যানেল কিন্তু গঠিত হয়েছে এবং তারা অনলাইনে সার্বক্ষণিক একে অপরের সাথে যোগাযোগ করছেন এবং সেখানে পৃথিবীতে এখন পর্যন্ত উপলব্ধ যেগুলো সহজ রকমের এবং ভালো রকমের উন্নত মানের যে চিকিৎসাগুলো রয়েছে সেগুলোর তথ্য কিন্তু বিনিময় হচ্ছে। এবং আমরা যেটি জানতে পারছি যে একই সাথে ভেতরে যে চিকিৎসা পদ্ধতিটি চলছে সেখানে কিন্তু সরাসরি তত্ত্বাবধান করছেন তারেক রহমানের স্ত্রী ডক্টর জোবাইদা রহমান এবং তিনি সার্বক্ষণিক খোঁজ খবর নিচ্ছেন যে আসলে কি ধরনের চিকিৎসা তার চলছে। আমি একটু আপনাকে দেখাতে চাই যে এখান দলীয় পক্ষ থেকে বিএনপি নেতাকর্মীদের কিন্তু এই যে এভার কেয়ার হাসপাতালের দিকে ভিড় না করতে বলা হচ্ছে এবং এই বিষয়টিকে নিরুৎসাহিত করা হচ্ছে। কিন্তু তারপরও আসলে দীর্ঘদিন ধরে তিনি কিন্তু বিএনপির চেয়ারপারসন ছিলেন, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন এবং একই সাথে কিন্তু তিনি গণতন্ত্রের প্রতিষ্ঠার ক্ষেত্রে আপোষহীন ছিলেন। তাই তাদের নেত্রীকে অর্থাৎ দলীয় নেতাকর্মীরা তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে রয়েছেন এবং এখানে তারপরেও ভিড় করছেন, যদিও তাদেরকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তো এই বিষয়ে আসলে আমরা দলীয় একটি বিবৃতি পেয়েছি, সেখানে বলা হচ্ছে যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে অর্থাৎ চিকিৎসার আপডেট সম্পর্কে জানাবেন ডাক্তার জাহিদ হোসেন এবং অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলো জানাবেন বিএনপির রিজভী যিনি রয়েছেন তিনি জানাবেন এসব বিষয়ে। এর বাইরে কোনো রকমের দাপ্তরিক তথ্য কিংবা বক্তব্য গ্রহণযোগ্য নয় এমনটি জানানো হয়েছে এবং একই সাথে নেতাকর্মীদের এখানে ভিড় করতেও নিষেধ করা হয়েছে। তো পুনম, আসলে এই ছিল আমার কাছে এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে সবশেষ তথ্য। এমদাদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, এভার কেয়ার হাসপাতাল থেকে আমরা সরাসরি কথা বলছিলাম আমাদের সহকর্মী ইমদাদুল্লাহ বাবুর সঙ্গে। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেছেন, সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে অনেক প্রতিবন্ধকতা রয়েছে। নির্বাচন ও রাজনৈতিক অঙ্গনটা অপরিচ্ছন্ন মন্তব্য করে তিনি বলেন, সবার আগে এসব জায়গা পরিষ্কার করা দরকার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্ভাবনা ও চ্যালেঞ্জ বিষয়ে রাজধানীর সিরডা মিলনায়তনে আয়োজিত সেমিনার এবং ভয়েস অব নেটওয়ার্কের আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এসবের পরিবর্তন ঘটাতে না পারলে নির্বাচনী পরিবেশ তৈরি হবে না বলেও মন্তব্য করেন ডক্টর বদিউল। সুষ্ঠু নির্বাচনের জন্য কমিশনকে নিরপেক্ষ ও শক্তিশালী হতে হবে, পাশাপাশি দেশকে গণতান্ত্রিক ধারায় ফেরাতে দরকার নির্বাচনকালীন সরকার। এসব নিয়ে সুপারিশ করা হলেও তা উপেক্ষিত রয়ে গেছে বলে জানান তিনি। নির্বাচন নিশ্চিত হতে পারে, কিন্তু একটা গণতান্ত্রিক উত্তরণ ঘটার জন্য, টেকসই গণতন্ত্রের জন্য, এমনকি সুষ্ঠু নির্বাচনের জন্য আরেকটা জিনিস দরকার, সেটা হলো যে আমাদের নির্বাচনকালীন একটা নিরপেক্ষ সরকার। আমরা সুফল পেয়েছি আদালত থেকে, তো এর মাধ্যমে নির্বাচনটা সুষ্ঠু হওয়ার একটা পথ্যগম হলো। জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে
আদালত অবমাননার বিষয়ে ব্যাখ্যা দিতে বিএনপি নেতা অ্যাডভোকেট ফজলুর রহমানকে ৮ ডিসেম্বর সশরীরে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। সম্প্রতি শেখ হাসিনার মামলার রায়ের পর একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশোতে বক্তব্য রাখেন ফজলুর রহমান। সেখানে তিনি এই ট্রাইব্যুনাল এবং এর বিচার মানেন না বলে মন্তব্য করেন। পরে তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনে প্রসিকিউশন। এদিকে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে জুলাই গণ আন্দোলনে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যাসহ ৮টি অভিযোগ গঠন পুনর্বিবেচনা চেয়ে করা আবেদন খারিজ করে দিয়েছে ট্রাইব্যুনাল ২। আবেদনে আসামির আইনজীবীরা জুলাই অভ্যুত্থান এবং বর্তমান সরকারের আইন প্রণয়নের বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন। তাদের এই প্রশ্নকে আদালত অবমাননা ও রাষ্ট্রদ্রোহিতার শামিল বলে শুনানিতে উল্লেখ করেন চিফ প্রসিকিউটর। পরে ইনুর বিরুদ্ধে সূচনা বক্তব্য শেষ করে প্রসিকিউশন। আগামীকাল এই মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হবে। কেন আদালত অবমাননার ব্যবস্থার জন্য তার বিরুদ্ধে ব্যবস্থা গৃহীত হবে না, এই জন্য রুল ইস্যু করেছেন এবং তাকে আগামী ৮ ডিসেম্বর সশরীরে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। সেই সাথে এটার বিভিন্ন কপি বিভিন্ন বার কাউন্সিল সহ বিভিন্ন জায়গায় প্রেরণ করেছেন এবং ওনাকে সশরীরে আসা উপস্থিতির সাথে সাথে ওনার একাডেমিক সনদ এবং বার কাউন্সিল সনদ সহ উপস্থিত হওয়ার জন্য নির্দেশ দিয়েছে। প্রশাসনের দেয়া আশ্বাসের ৩ ঘণ্টা পর চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নতিকরণের দাবিতে অবরোধ কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। এর আগে সকাল ৯টা থেকে চট্টগ্রামের লোহাগাড়া, সাতকানিয়ার, কেরানীহাট, চন্দনাইশের রওশনহাট এলাকায় ব্লকেট কর্মসূচি শুরু করে একটি সংগঠন। এতে করে মহাসড়কটিতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ভোগে পড়ে যাত্রী সাধারণ। এ সময় বিক্ষোভকারীরা ৬ লেনের দাবিতে নানা স্লোগান দিতে থাকেন। এই মহাসড়কে প্রতিদিনের দুর্ঘটনা, স্থায়ী যানজট ও জনদুর্ভোগ চরমে উঠায় সাধারণ মানুষ থেকে ব্যবসায়ী, রাজনৈতিক নেতা থেকে স্থানীয় জনপ্রতিনিধিরা এই কর্মসূচির সাথে একাত্মতা জানান। ইরাকের মতো এবার ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালাতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে ভেনেজুয়েলার পুরো আকাশসীমা বন্ধ করে দেবার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে ভেনেজুয়েলায় হামলা দ্বারপ্রান্তে পৌঁছে গেছে যুক্তরাষ্ট্র। সিআইএ-কে ভেনেজুয়েলায় আক্রমণের অনুমোদন দিয়েছেন তিনি। তবে যুক্তরাষ্ট্রকে রুখতে রাশিয়া, চীন ও ইরানের সাহায্য চেয়েছেন প্রেসিডেন্ট মাদুরো। নিজেদের সামরিক সমাবেশও জোরদার করেছে কারাকাস। বিস্তারিত শরীফুল ইসলামের প্রতিবেদনে। ভেনেজুয়েলা থেকে মাদক পাচার ঠেকানোর অজুহাতে ইরাকের মতো দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতা থেকে সরাতেই মূলত সামরিক তৎপরতা বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে অপারেশন সাউদার্ন স্পেয়ারের অধীনে ক্যারিবীয় অঞ্চলে ১ ডজনেরও বেশি যুদ্ধজাহাজ ও ১৫,০০০ সেনা মোতায়েন করেছে পেন্টাগন। বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড পাঠিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর সঙ্গে রয়েছে ক্রুজার, ডেস্ট্রয়ার সহ ১ ডজনেরও বেশি যুদ্ধজাহাজ, আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা জাহাজ, উভচর আক্রমণ জাহাজ, আক্রমণাত্মক সাবমেরিন ও ১০টি F-35 যুদ্ধবিমান। সামরিক বিশেষজ্ঞরা বলছেন, একবিংশ শতাব্দীতে এমন বড় সামরিক সমাবেশ আর হয়নি। ১৯৮৯ সালের পানামা অভিযানের পর এটি সবচেয়ে বড়। যুক্তরাষ্ট্রের মাদক বিরোধী অভিযান ও ভেনেজুয়েলার আশপাশে সামরিক শক্তি বাড়ানোয় আঞ্চলিক উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। ভেনেজুয়েলার আকাশসীমা বন্ধ করে দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। সব এয়ারলাইন্স পাইলট, মাদক ব্যবসায়ী ও মানব পাচারকারীদের উদ্দেশ্যে বলছি, দয়া করে ভেনেজুয়েলার উপর ও আশেপাশের আকাশসীমাকে সম্পূর্ণভাবে বন্ধ হিসেবে বিবেচনা করুন। ভেনেজুয়েলা থেকে মাদক সন্ত্রাসীদের নির্মূল করাই আমাদের সামরিক অভিযানের লক্ষ্য। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ-কে ভেনেজুয়েলায় গোপন অভিযান চালানোর অনুমতি দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। Estar siempre imperturbables en su serenidad.
অন্যদিকে যুক্তরাষ্ট্রের এমন রণসজ্জার মাঝে ভেনেজুয়েলার সামরিক বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দিয়েছে মাদুরো সরকার। দেশ জুড়ে হাজার হাজার সৈন্য ও রাশিয়ার তৈরি প্রায় ৫,০০০ ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হয়েছে। রাশিয়া, চীন ও ইরানের কাছে সহায়তা চেয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। তার দাবি, ভেনেজুয়েলায় সরকার পরিবর্তন করাই যুক্তরাষ্ট্রের মূল উদ্দেশ্য। যুক্তরাষ্ট্র সামরিক অভিযান চালালেও আমরাও বসে থাকবো না। দেশের জনগণ আমার সাথে আছে। আমরা বন্ধু দেশগুলোর কাছে সহায়তা চেয়েছি। মূলত আমাকে ক্ষমতাচ্যুত করে দেশ ছাড়তে বাধ্য করতেই ট্রাম্প এসব পদক্ষেপ গ্রহণ করেছেন। তবে প্রশ্ন উঠছে, যুক্তরাষ্ট্রের হামলা বা আগ্রাসনের মুখে ভেনেজুয়েলা সত্যিই কতটা প্রস্তুত? তাদের সামরিক সামর্থ্যই বা কতটুকু? তবে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, ইরাকের প্রেসিডেন্ট সাদ্দামের মতো মাদুরোকেও ক্ষমতা থেকে সরিয়ে ট্রাম্প মিত্র দেশটির বিরোধী দলীয় নেতা এবারে নোবেলজয়ী রাজনীতিবিদ মারিয়া করিনা মাসাদোকে ক্ষমতায় বসানোই মার্কিন প্রেসিডেন্টের আসল ফন্দি। শরীফুল ইসলাম, এটিএন বাংলা। এবারে পূবালী ব্যাগ বাণিজ্য সংবাদ। রোপা আমনের ভালো ফলন পেয়েও কারেন্ট পোকার আক্রমণে হতাশ ময়মনসিংহের ভালুকা উপজেলার কৃষকরা। চলতি মৌসুমে মাঠে ধান কাটার কাজ শুরু হলেও এই পোকার আক্রমণে আশা অনুরূপ ধান ঘরে তুলতে পারছেন না তারা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ডাকাতিয়া ও কাচিনা ইউনিয়নের কৃষকরা। উপজেলা কৃষি অফিস জানিয়েছে, ছায়াযুক্ত স্থানে এই পোকার আক্রমণ বেশি দেখা গেছে। ভালুকা থেকে আনোয়ার হোসেন তরফদারের রিপোর্ট জানাচ্ছেন জাহিদুল আলম। ময়মনসিংহের ভালুকায় কারেন্ট পোকার আক্রমণে ক্ষতির মুখে কৃষকরা। আর যেসব ক্ষেতে গাছের ছায়া পড়ে সেসব ক্ষেতে এর প্রকোপ আরো অনেক বেশি। অনেক ক্ষেতেই ধানের গাছ পোকার আক্রমণের কারণে শুকিয়ে তারের মতো সরু হয়ে গেছে। ফলে যে ধান উঠেছে তা কৃষকের প্রত্যাশা পূরণ করতে পারছে না, গুনতে হচ্ছে লোকসান। আর তাই এই উপজেলার কৃষকদের চেষ্টা, অন্তত উঠে আসুক এই মৌসুমের ধান লাগানোর খরচ। কারেন্ট পোকে ধান নষ্ট করে ফেলছে, গিরস তো পোষায় না। ক্ষতি হচ্ছে আমরা পয়সা খরচ করছি, এই পরিমাণে আমরা ফসল পাইছি না। এই বছর আর কি প্রথমে কারেন্ট পোকা আক্রমণে আমরা তেমন ভাবে কোনো লাভবান হচ্ছি না। বহুত ক্ষেত খাইয়া লাইছে, আমি যে কি করবো, ক্ষেতটা করতে দিব আর আমি নিজেই খাম করতে। বিষয়টি নিয়ে মাঠ পর্যায়ে কাজ করছে বলে জানায় উপজেলা কৃষি অফিস। মৌসুমের শুরুতেই স্কোয়াড গঠন করে দিয়েছিলাম। প্রত্যেক ইউনিয়ন পরিষদ, ইউনিয়নের উপসহকারী কৃষি অফিসার ও আমাদের উপজেলা থেকে কৃষি সম্প্রসারণ অফিসার, অতিরিক্ত কৃষি অফিসার, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার যে সমন্বয়ে তারা রেগুলারই মাঠ পরিদর্শন করেছেন এবং কৃষকদেরকে পরামর্শ দিয়েছেন। স্থানীয় কৃষিজীবীরা বলছেন, বিভিন্ন ডিলারের পরামর্শে কীটনাশক প্রয়োগ করে ক্ষতি কিছুটা কমাতে পেরেছেন তারা। তবে বিষ প্রয়োগ নয়, তারা চান পোকার আক্রমণের স্থায়ী সমাধান। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে অর্থ সংবাদ। মাগুরায় খুচরা সার বিক্রেতা আইডি কার্ডধারীদের বহাল রাখা এবং টিও লাইসেন্সের দাবিতে মানববন্ধন হয়েছে। মাগুরা শহরে চৌরঙ্গীর মোড়ে খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সংগঠনের মাগুরা জেলা শাখার সভাপতি মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক বিশ্বজিৎ চক্রবর্তী। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন তারা। ক্ষমতায় গেলে জাতিকে ঐক্যবদ্ধ করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় জানালেন জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। মহাখালীতে বাংলাদেশ মেডিকেল রিসার্চ সেন্টারে কমিউনিটি হাসপাতালের হেলথ কেয়ার প্রোভাইডারদের এক আলোচনা সভায় তিনি বলেন, মৌখিক আশ্বাস নয়, সকলের ন্যায্য দাবি আদায়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। এ সময় রাজনীতিবিদদের সমালোচনা করে তিনি বলেন, আগামীতে ক্ষমতায় গেলে দুর্নীতির মূল উৎপাটন করবে তার সরকার। মানসম্পন্ন শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার সাথে সাথে পেশার উৎকর্ষ সাধনে কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে জামাতের আমির বলেন, প্রত্যেকটি শিশুকে সম্পদে পরিণত করতে চায় জামাতে ইসলাম। সরকারের দায়িত্ব হচ্ছে, যারা যে জনগণ আমাকে এই দায়িত্ব দিবে, আপনাকে এই দায়িত্ব দিবে, আপনার দায়িত্ব হচ্ছে সেই জনগণের অধিকার তার ঘরে, তার হাতে পৌঁছে দেওয়া। অগ্রিম সুসংবাদ দিয়ে রাখতে চাই,
সমাজের কোনো সেকশনের কোনো দাবি দাওয়া নিয়ে সরকারের কোথাও কোনো ধর্ণা দিতে হবে না এবং কোনো মিছিল মিটিং করতে হবে না। এবারে খেলার খবর। নিউ ইয়র্ক সিটি এফসিকে 5-1 গোলে উড়িয়ে দিয়ে মেজর লিগ সকার ইস্টার্ন কনফারেন্সে চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি প্রথমবারের মতো MLS কাপের ফাইনালে উঠেছে লিওনেল মেসিদের ইন্টার মায়ামি। ভোরে নিজেদের মার্চেস স্টেডিয়ামে ইস্টার্ন কনফারেন্সের শিরোপা নির্ধারণী ম্যাচে 14 মিনিটে তাদের আলেন্দে এগিয়ে দেন হ্যাভিয়ার মাস্টেরানোর দলকে। তবে লড়াইটা হয়েছে সমানের সমান, কিন্তু একের পর এক গোল করে ব্যবধান গড়ে দেয় ইন্টার মায়ামি। লিওনেল মেসি গোল না পেলেও একটি অ্যাসিস্ট করেছেন। মায়ামির হয়ে হ্যাটট্রিক করেছেন আরেক আর্জেন্টাইন ফরওয়ার্ড তাদেও আলেন্দে। এছাড়া মাতো সিলভেত্তি এবং তেলাস্কো সেগোভিয়া একটি করে গোল করেন। অ্যালাভেসকে 3-1 গোলে হারিয়ে রিয়াল মাদ্রিদকে সরে স্প্যানিশ লা লিগা পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেল চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা। নিজেদের মাঠ ন্যু ক্যাম্পে খেলার প্রথম মিনিটে পাবলো ইভানেজের গোলে পিছিয়ে পড়ে কাতালানরা। শুরুর ধাক্কা সামলে খেলার 8 মিনিটে দলকে সমতায় ফেরান লামিনে ইয়ামাল। 26 মিনিটে দানি ওলমোর কল্যাণে 2-1 ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় হান্সি ফ্লিকের দল। দ্বিতীয়ার্ধের যোগ করার সময় 3য় মিনিটে ওলমো আরও 1 গোল করলে 3-1 ব্যবধানের জয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা। এতে 14 ম্যাচে 34 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে উঠে এলো বার্সা। দ্বিতীয় স্থানে নেমে যাওয়া রিয়াল মাদ্রিদের সংগ্রহ 32 পয়েন্ট। এএফসি অনূর্ধ্ব 17 এশিয়ান কাপ বাছাই পর্বের গ্রুপের শেষ ম্যাচে বিকেলে শক্তিশালী চীনের মুখোমুখি হবে বাংলাদেশের তরুণরা। স্বাগতিকদের বিপক্ষে খেলতে নামার আগে তাই শেষবারের মতো নিজেদের ঝালিয়ে নিচ্ছে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। এই গ্রুপ থেকে এখনো পর্যন্ত চীন ও বাংলাদেশ 4টি করে ম্যাচে জয় পেয়েছে। প্রতি গ্রুপের শীর্ষ দল চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে। পয়েন্ট সমান হলে গোল পার্থক্যে শীর্ষ দল নির্ণয় করা হবে। চীনের ইয়াংচুয়ান স্পোর্টস সেন্টার স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল 5:30টায় শুরু হবে ম্যাচটি। সাভারে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে গতকাল অনুষ্ঠিত হয়েছে ইস্পাহানি প্রথম আলো আন্ত বিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ঢাকা আঞ্চলিক পর্বের খেলা। বিরোলিয়ার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির খেলার মাঠে প্রথম ম্যাচে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিককে 8-0 গোলে হারায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। দ্বিতীয় ম্যাচে উত্তরা ইউনিভার্সিটিকে 2-3 গোলের ব্যবধানে হারায় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। একই দিন আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে 5-2 গোলে হারায় শান্তা মরিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি। খেলা শেষে বিজয়ী দলকে সম্মাননা তুলে দেন ইস্পাহানি গ্রুপের নির্বাহী কর্মকর্তা বনশ্রী নন্দী, সত্যজিৎ ঘোষ, নাফরিন মাহমুদ ও সিনিয়র নির্বাহী এনায়েত খান। প্রথম আলোর ক্রীড়া বিভাগের বিশেষ প্রতিবেদক মাসুদ আলম। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইস্পাহানি টি লিমিটেডের জেনারেল ম্যানেজার ওমর হান্নান সহ অনেকেই। ফুটবল টুর্নামেন্টের মিডিয়া পার্টনার ATN বাংলা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। কুড়িগ্রামের নাগেশ্বরীতে দুপক্ষের সংঘর্ষে 3 জন নিহত, আদালতে হাজিরা দিয়ে ফেরার সময় খুলনায় সন্ত্রাসীদের গুলিতে 2 জনের মৃত্যু। কথা বলতে পারছেন খালেদা জিয়া, দেয়া হচ্ছে তরল খাবার, তবে শঙ্কা কাটেনি নিষেধাজ্ঞা উপেক্ষা করে হাসপাতালের সামনে কর্মীদের ভিড়। শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধ মামলার রায় ঘিরে আদালত অবমাননা, বিএনপি নেতা ফজলুকে ট্রাইব্যুনালে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ। এবং ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালাতে যাচ্ছে যুক্তরাষ্ট্র, আকাশসীমা বন্ধ করার ঘোষণা ট্রাম্পের, মোকাবেলায় হুঁশিয়ারি মাদুরোর। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, YouTube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।